বাংলার রহস্য রোমাঞ্চে ব্যোমকেশ ফেলুদার নাম খুবই জনপ্রিয়। তাদের গল্প বা নাম শোনেনি বলে এমন কেউ এই বাংলায় নেই। ওনাদের দুজনের অনুপ্রেরণাতেই গোয়েন্দাগিরি শুরু করা এক ব্যক্তি সুকুমার ভৌমিক, ডাকনাম ভানু বলেই সবাই চেনে। তারই সঙ্গী আমি প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায়। বয়সে ভানুবাবুর থেকে বড় হলেও তার প্রতি শ্রদ্ধা খুবই রয়েছে। কিছুটা গোয়েন্দাগিরিতে সাহায্য করতে পারলেও আমার কাজ গল্প উপন্যাস লেখা, আর আমার ইনকাম বলতে কলকাতায় কতগুলো দোকান ঘর রয়েছে, সেইগুলো ভাড়া দিয়ে। ভানুবাবুর সাথে আমার আলাপ এক লাইব্রেরিতে। ভানুবাবু লাইব্রেরিতে বই পড়তে আসলেও আমি আসতাম গল্প লিখতে। খানিকটা গল্পের বইও পড়তাম। তারপর খুব বন্ধুত্ব হয়ে গেল। ভানুবাবুর পেশা বলতে তার বাবার তৈরি কলকাতায় একটা কাপড়ের দোকান। বর্তমানে ভানুবাবুও ও তার দাদাকে সামলাতে হয়। কিন্তু ভানুবাবুর ওই দোকানে মন টেকে না। তার প্রথম থেকেই ইচ্ছে গোয়েন্দাগিরি শুরু করা। পুলিশ হবারও ইচ্ছে ছিল, কিন্তু সেটা আর হয়ে উঠল না। তাই গোয়েন্দাগিরি তাকেই লক্ষ্য করতে থাকলো। তাই দোকানের স্থায়িত্ব তার দাদার উপরই ছেড়ে দিল, এই শর্তে যে দোকানের লাভ্যাংশের 20% তাকে দিতে হবে। তার দাদাও একজন সৎ মানুষ। এইভাবে চলছিল টুকরো টুকরো কেস সলভ করা। বড় কেস তেমন আসেনি। ভানুবাবু আমার থেকে ছোট হয় বলে তাকে ভানু বলেই ডাকি। মাঝে মাঝে দু একবার ভানুবাবু বলেও সম্বোধন করে ফেলি। একদিন দুপুরে ভানুবাবুর বাড়িতে আড্ডা হচ্ছিল, তার সাথে একটু বই পড়া। এক ভদ্রলোক প্রবেশ করলো বাড়িতে। বয়স হবে 65 থেকে 70। ভদ্রলোকটি বললেন, সুকুমার ভৌমিক? সুকুমার বাবু মানে ভানু বলল, হ্যাঁ আমি। বলুন, আপনার নাম? আমি সনাতন মজুমদার, বাড়ি ভবানীপুরে। তা বেশ, বসুন। আমার পরিচয় পেলেন কি করে? আমার এক বন্ধু সুবাদে, সে কলকাতায় কাজ করে। আমার জনপ্রিয়তা তেমন নেই, তবে কেউ আমার পরিচয় পেয়ে এসেছে, তা বেশ ভালো লাগলো। ইনি আমার বন্ধু প্রদীপ, প্রদীপ বন্দ্যোপাধ্যায়। হাত জোড়ো করে বললাম, নমস্কার। ভানু বলল, এবার মূল কথায় আসা গেলে ভালো হয়। সনাতনবাবু বললেন, আমার 3 ছেলে, সম্পত্তি খুব ভালোই আছে, হবে না কেন? বাপ ঠাকুরদার জমিদার ছিলেন। আর একটা সর্ষের তেলের মিলও আছে, সেটার দায়িত্ব এখন বড় ছেলে। ছোট ছেলে কলকাতায় চাকরি করে, শনি রবি বাড়ি থাকে। মেজো ছেলের সাথে একটু বিবাদ হয়ে আছে অনেক দিন ধরে। তাই আমি একটা হুইল করে রেখেছি যে আমার মৃত্যুর পর সম্পত্তি 60% পাবে বড় ছেলে আর 40% পাবে ছোট ছেলে। মেজো ছেলেকে শুধু থাকার একটা ঘর দিয়ে রেখেছি। হুইলেতেও সেটা লেখা আছে। এর মধ্যে ভানুর বাড়ির কাজের লোক নিমাইদা চা নিয়ে এসে উপস্থিত। ভানু চাটি সনাতনবাবুর দিকে এগিয়ে দিয়ে বলল, নিন, একটু চা খান। সনাতনবাবু বলতে থাকলো, সম্পত্তি না দেওয়ার জন্যে মেজো ছেলের সাথে ভালো রকম একটু বচসা হয়েছিল, কিন্তু তাতে আমি গুরুত্ব দিইনি। যে যেমন তার সাথে তেমন ব্যবহার করাই ভালো বলে মনে করি। তা মেজো ছেলের সাথে বিবাদের কারণটা জানতে পারি? ওই জুয়া খেলে, নেশা করে, মারামারি করে, এলাকার মেয়েদের ওপর যৌন লালসা, পুরো পরিবারের মান সম্মানটা মাটিতে মিশিয়ে দিল। বুঝলাম। তা বেশ, আমায় কি করতে হবে? এখন কিছু করতে হবে না, তবে আমার উপর দিয়ে একটা বিপদ যাচ্ছে, মানে আমাকে মারার ষড়যন্ত্র। তাতে আমার চিন্তার কারণ নেই। এমনিতেও শরীরটাও ভালো যাচ্ছে না, তার উপর লোকজনের অভিযোগ মেজো ছেলেকে নিয়ে। আর পারছি না। ওপরে গেলেও দুঃখ তেমন হবে না। গত সপ্তাহে আমার উপর একটা আক্রমণও হয়েছিল। তা বুঝতেই পেরেছি। আপনার কপালে চোট লাগা দেখে। কোনো শত্রু আছে? এতক্ষণ আমার চোখটা বইয়ের দিকে ছিল, কিন্তু তাদের কথোপকথনে আমার খুব আগ্রহ প্রকাশ হলো। বইটা বন্ধ করে শুনতে থাকলাম। সনাতনবাবু বললেন, শত্রু তেমন নেই, গ্রামের লোকেরা সম্মান করে। তবে একজন আছে, কানাই লাল। 5-6 বছর আগে জেলে পাঠিয়েছিলাম তাকে। ব্যাংক ডাকাতির জন্যে সঙ্গীরা ধরা পড়েনি, তাই তো? ঠিকই ধরেছেন। বাকিদের আগে দেখিনি বলে চিনতেও পারিনি।
কানাইলালকে ভালোভাবে চিনতাম তাই। তবে 6 মাস হবে সে ছাড়া পেয়েছে জেল থেকে। আপনাকে শুধু এইটাই করতে হবে যে এমন মৃত্যু হলে যদি সেটা মার্ডার হয় তার তদন্ত করে দোষীকে শাস্তি দেওয়া। তার জন্য আপনি উপযুক্ত পরিশ্রমিকও পাবেন, সেটা এখন নিয়ে নিচ্ছি, এই নিন। সনাতনবাবু তার পাঞ্জাবের পকেট থেকে খামে ভরা টাকার বান্ডিল টেবিলে রাখলেন। ভানু বলল, ভগবানের কাছে প্রার্থনা করব যাতে আপনার কিছু না হয়, শরীর সুস্থ থাকে যেন। আজ তাহলে উঠি, বেঁচে থাকলে আবার আসবো একদিন। হ্যাঁ, অবশ্যই আসবেন। নমস্কার। নমস্কার বলে সনাতনবাবু চলে গেলেন। ভানু বলল, কি বুঝবো প্রদীপদা? আমি বললাম, খুব ধনী ব্যক্তি। আর ধনী ব্যক্তিদের প্রাণ সংশয় থাকে। তবে আমার মনে হয় বিপদ একটা ঘটতে চলেছে মজুমদার বাড়িতে। কি জানি, আমার তো মনে হয় না। নিমাইদাকে বলো খাবারটা আনতে, খিদে পেয়ে গেল তো। চলো খাওয়াটা সারা যাক। 1 সপ্তাহ পর ওই ঠিক দুপুর হবে একটা ফোন এলো। ভানু ফোনটি তুলে বলল, আমি সুকুমার ভৌমিক বলছি। কাল সকাল 11টা? হ্যাঁ ঠিক আছে, দেখা করব। হ্যাঁ রাখুন। ফোনটি ভানু রেখে দিয়ে আমায় উদ্দেশ্য করে বলল, প্রদীপদা, রহস্য কাহিনী লেখার জন্য তৈরি হয়ে যাও। হ্যাঁ, তবে যদি কেসটা সলভ করতে পারি। আমি বললাম, ব্যাপারটা কি? সনাতনবাবু কাল রাতে খুন হয়েছে। ভবানীপুরের ইন্সপেক্টর মোহনলাল ফোন করেছিল। তা তিনি তোমার পরিচয় জানলো কি করে? বলল তো, সনাতনবাবুর ড্রয়ারে আমার অ্যাড্রেস ছিল। তাই মোহনবাবু কিছু জিজ্ঞাসা করবে যে আমায় কিছু সন্দেহজনক কিছু বলেছিল কি। তাহলে কাল 11টায় কোথায় দেখা করতে হবে? সনাতনবাবুর বাড়িতেই। তাহলে দেখি ভানুবাবু ব্যোমকেশ ফেলুদার থেকে কতটা শিখতে পেরেছো। ব্যোমকেশ ফেলুদা আমার হৃদয়ে আছে। তাদের সাথে আমার তুলনা না করাই ভালো। তাদের ধারে কাছেও যেতে পারবো না। হ্যাঁ, তবে তাদের থেকে কতটা শিখলাম তা পরীক্ষা করা যেতেই পারে। তাহলে আমি কি কাল যেতে পারি? হ্যাঁ অবশ্যই, তবে এখন লেখক হিসেবে নয়, অ্যাসিস্ট্যান্ট হিসাবে। কাল সকাল 7টার মধ্যে চলে এসো। কিছু জামা কাপড় নিয়ে কিছুদিন থাকতে হতে পারে, আর এখান থেকে একটা ট্যাক্সি ভাড়া করে নেব। পরের দিন সকালে আমরা ট্যাক্সি ধরে বেরিয়ে পড়লাম। সময়টা বসন্তকাল হলেও আমার শরীরে যেন কাঁটা দিচ্ছে। ইনভেস্টিগেশনের অভিজ্ঞতা কিছুই নেই, তারপর জানি না কোনো বিপদ আছে কি। এইসব ভাবতে ভাবতে আমরা গন্তব্যস্থল পৌঁছে গেলাম। বাড়িটা খুব বড়ই, জমিদার আমলের হলেও তাতে রিপেয়ার, রং করে নতুনই লাগছে। আমাদের গাড়ি দেখে এক ইন্সপেক্টর এগিয়ে এলেন এবং বললেন, নমস্কার, আমি সাব ইন্সপেক্টর মোহনলাল চক্রবর্তী। ভানু বলল, নমস্কার, আমি প্রাইভেট ডিটেকটিভ সুকুমার ভৌমিক, ওরফে ভানু ভৌমিক। ইনি আমার অ্যাসিস্ট্যান্ট প্রদীপ বন্দ্যোপাধ্যায়। তখন আমিও হাত জোড়ো করে নমস্কার বললাম। প্রথমে সনাতন বাবুর ঘরেই প্রবেশ করলাম। ঘরটি খুব সুন্দরভাবে গোছানো। পুরনো আসবাবপত্রের সংখ্যাটাই একটু বেশি। ভানু বলল, লাশটি কোথায় পড়েছিল? ইন্সপেক্টর বলল, বিছানাতেই ছিল। অনুমান করা হচ্ছে বালিশ দিয়ে শ্বাসরুদ্ধ করেই মারা হয়েছে। কাল পরশু করে ফরেন্সিকের রিপোর্ট এসে যাবে। টেবিলের উপর রাখা জলের গ্লাসটা নাকের কাছে নিয়ে শুকে দেখতে দেখতে বলল, আমার থেকে কি জানার ছিল বললে ভালো হয়। হ্যাঁ, সনাতনবাবু ড্রয়ার থেকে আপনার ঠিকানা পাই। মনে হলো উনি আপনার সাথে দেখা করেছিল। হয়তো বিপদের আশঙ্কা পেয়েই ডিটেকটিভ লাগাতে চেয়েছিলেন। হ্যাঁ ঠিকই ধরেছেন। সনাতনবাবু 1 সপ্তাহ আগে এসেছিলেন আর তার বিপদের আশঙ্কার কথা বলেছিলেন, এবং এটাও বলেছিলেন যে তার মৃত্যু হলে, মানে মার্ডার হলে, আমি যেন তার তদন্ত করে দোষীদের শাস্তি দিই। তাহলে কি আপনি তদন্ত করবেন নাকি? হ্যাঁ করব বই কি, তার পারিশ্রমিকও অগ্রিম দিয়ে গিয়েছিলেন। সে আপনি করলে করুন, আমার পুলিশের তদন্ত চালু রইল। সে ঠিক আছে। উনি আপনাকে আর কি বলেছিলেন? ওই তার সম্পত্তি বড় ছেলে ও ছোট ছেলেকে ভাগ করে দিয়েছেন, মেজ ছেলেকে কিছুই দেয়নি। আর তার এক শত্রু কানাইলালের কথা, মাস 6 হবে জেল থেকে ছাড়া পেয়েছে।
কানাইলালের সম্বন্ধে নীলরতনের কাছ থেকে শুনলাম। নীলরতনকে? সনাতনবাবুর অ্যাকাউন্টেন্ট এবং আরও অন্যান্য কাজ করেন। 6 বছর হবে আছেন। আজ একটু থানায় জরুরি কাজ আছে, পরে দেখা করবো আপনার সাথে। হ্যাঁ আসুন। আর হ্যাঁ, মার্ডারের খবরটা আমায় জানানোর জন্য ধন্যবাদ। ইন্সপেক্টর একটা হাসি মুখ নিয়ে গাড়ি করে বেরিয়ে গেলেন। ইতিমধ্যে এক ভদ্রলোক ঘরে এলেন। আপনারা কি পুলিশের লোক? না, আমি প্রাইভেট ডিটেকটিভ ভানু ভৌমিক, আর ইনি আমার সঙ্গী প্রদীপ্তা। সে ঠিক আছে, কিন্তু আপনাদের আমন্ত্রণ কিভাবে? মানে ভদ্রলোকটি জড়ানো একটা স্বরে বলতে লাগলো, আপনার নাম? নীলরতন ঘোষ, এখানকার অ্যাকাউন্টেন্ট। ও মারা যাওয়ার আগে তিনি আমার কাছে গিয়েছিলেন এবং বলেছিলেন যে আমার মৃত্যু হলে সেটা যেন তদন্ত করি, তাই এখানেই থাকবো কদিন। যদি আপনার এখানে কোনো ব্যবস্থা করে দেন ভালো, তাহলে বাইরে কোথাও ঘর ভাড়া দেখতে হবে। না না, বাইরে থাকবেন কেন? এত বড় বাড়ি, কোথাও না কোথাও জায়গা করে দেবো আপনাদের। দুতলায় একটা ঘর আছে, ওটাই তো থাকে না, ওখানে আপনাদের ব্যবস্থা করে দিচ্ছি। বলে নীলরতনবাবু আমাদের সিঁড়ি দিয়ে ওপরে নিয়ে যেতে থাকলেন। এবার আমি বললাম, সনাতনবাবুর ছেলেদের থেকে কোনো অনুমতির প্রয়োজন বোধ হবে না? বাবু বেঁচে থাকতে আমার উপর সমস্ত দায়িত্ব দিয়েছিলেন, তাই নিজের যেটা ঠিক মনে হতো সেটাই করতাম। কিন্তু আর মনে হয় বেশি দিনই বাড়িতে নয় আমার। খুব নম্রভাবে নীলরতন বলল। ওপরে উঠে আর এক ভদ্রলোকের সাথে দেখা। তিনি আমাদের দেখতে পেয়ে এগিয়ে এসে বললেন, নীলরতন? এনারা কে? চিনলাম না তো এদের। নীলরতন নম্র গলায় বলল, না মানে ছোট দাদাবাবু, এনারা বাবুর মৃত্যুর তদন্ত করতে এসেছেন। মানে বাবু তার মৃত্যুর আগে এনাদের তদন্তের দায়িত্ব দিয়ে গেছেন। ও আচ্ছা, বাবা তাহলে জানতেন তিনি মারা যেতে চলেছেন? ভানু বলে উঠল, আপনি বাড়ির ছোট ছেলে? আমি ভবেশ মজুমদার। কিন্তু আপনি বুঝলেন কি করে? না, ওই সনাতন বাবুর মুখ থেকেই শুনেছিলাম যে ছোট ছেলে কলকাতায় চাকরি করে, আর আপনার পোশাক দেখে মনে হলো আপনি শহরের বাসিন্দা হয়ে উঠেছেন। যাই হোক, আমি সুকুমার ভৌমিক, ডাকনাম ভানু। ইনি আমার বন্ধু প্রদীপ বন্দ্যোপাধ্যায়, একজন লেখক। কোনো প্রশ্ন থাকলে পরে করবেন, আমি অবশ্যই সাহায্য করব। এখন একটু জরুরি কাজ আছে, আমাকে বেরোতে হবে। ভানু বলল। হ্যাঁ ঠিক আছে। ভবেশবাবু সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলেন। নীলরতন আমাদের ঘরে নিয়ে গেল। ঘরটি বেশ বড়, বিছানাটাও বড়, আমাদের দুজনের জায়গা বেশ ভালোভাবেই হয়ে যাবে। তারপর আমরা ঘণ্টাখানেক বিশ্রাম নিয়ে ঘরের বাইরে বেরিয়ে চারপাশটা লক্ষ্য করতে থাকলাম। পূর্বপুরুষ জমিদারদের ছবি সব দেওয়ালে টাঙানো আছে। এমন সময় আমাদের দেখতে পেয়ে আর এক ভদ্রলোক এগিয়ে এলেন। তিনি হাত জোড়ো করে বললেন, নমস্কার, আমি সুধাংশু মজুমদার, এবারই বড় ছেলে। পুলিশ ইন্সপেক্টর আপনাদের কথা বলেছেন, নীলরতনও বলেছে। বাড়িতে ভালো ছেলে বলতে তো ওই নীলরতনই আছে। বাবার দেখাশোনা করতো সবসময়। আমার গিন্নিও কিছুটা দেখাশোনা করতো, আর বাকিরা তো বাবার ধারে কাছেও যেত না। সবার শুধু ওই সম্পত্তির লোভ। চলুন আমার ঘরে চলুন। সুধাংশুবাবু আমাদের ঘরে নিয়ে বসতে বলল। এক সুন্দরী ভদ্রমহিলা আমাদের দেখে বেরিয়ে গেল। বুঝতে পারলাম উনি সুধাংশুবাবুর স্ত্রী হবেন। সুধাংশুবাবু আবার বলতে লাগলেন, বাবা আমাকে একটু বেশি সম্পত্তি দিয়েছে বলে কেউ খুশি নয়। আমার তো মনে হয় খুনি বাইরের কেউ নয়, ঘরেরই কেউ হবে। ভানু বলল, সর্ষের তেল মিলটা কি আপনি দেখাশোনা করেন? তা ওটা কতদূর? আমি করি। ভাইয়েরা তো সব ব্যস্ত, কেউ বড় চাকরি করে, আবার কেউ জুয়া খেলে। ওই মিনিট 15 লাগবে হেঁটে গেলে। ঠিক এই সময় ওই ভদ্রমহিলা শরবত নিয়ে উপস্থিত হলো। সুধাংশুবাবু ওনাকে ইঙ্গিত করে বলল, ইনি আমার স্ত্রী কাজল। সুধাংশুবাবু আবার বলতে লাগলো, শুধু মেজো ভাইকে সম্পত্তি থেকে বঞ্চিত রেখেছে বাবা, আর তার জন্যে বাবার উপর ক্রোধটাও তার কম ছিল না। আমি শরবতটি মুখে দিতে যাব, সেই সময় দেখলাম ভানু যেন শরবতের গ্লাসটাকে হাতে নিয়ে একটু ভালো করে দেখল। আমরা সিঁড়ি দিয়ে নিচে নামছি, সেই সময় বিপরীত দিক থেকে এক চেহারাবান লোক ওপরে উঠছে। দেখতেও খুব সুন্দর। আমাদের দেখে
সে এক কর্কশ গাম্ভীর্য গলায় বলে উঠল, আপনারাই সেই গোয়েন্দা? তা এখানে কার পিছনে লাগতে এসেছেন? বুড়ো বেঁচে থাকতে আমায় শান্তিতে থাকতে দেয়নি, আর এখন দেখছি মরার পরও থাকতে দেবে না। শুনুন, আমি ওসব পুলিশ আর কি যেন বলে ইংরেজিতে, হ্যাঁ ডিটেকটিভ, এদের কাউকে ভয় পাই নে। আর হ্যাঁ, আপনি বাড়িতে যা করবেন করুন, কিন্তু আমাকে বিরক্ত করবেন না, যত সব। আমাদের উপর রাগ দেখিয়ে তিনি বেরিয়ে গেলেন। সনাতনবাবু মেজ ছেলের যা পরিচয় দিয়েছিলেন তাই লোকটির সাথে সম্পূর্ণ মিলে গেল। সেই দিন বেশি ঘোরাঘুরি করলাম না, ঘরে বসে বিকাল আর সন্ধেটা কাটিয়ে দিলাম। পরের দিন সকালে ভানুকে নিয়ে বাগানে ঘুরতে থাকলাম, বাড়ির চারপাশটা ভালোভাবে দেখতে থাকলাম। আমি ভানুকে বললাম, দেখেছো, বাইরের দেয়ালে ছোট ছোট মার্বেলের উপর কিছু নীতিকথা লেখা আছে। ওগুলো কি বাপ ঠাকুরদার আমলের লেখা? হ্যাঁ, চোখ পড়েছিল একবার। মনে হয় সনাতন বাবুই লিখিয়েছেন, কেননা মার্বেল আর লেখার রংটা পরিষ্কার লাগছে। খুব পুরনো বলে মনে হয় না। ইতিমধ্যে নীলরতন আমাদের দেখতে পেয়ে বলল, সুপ্রভাত, কাল রাতে ঘুম হয়েছে তো? অচেনা জায়গা তো। না না, কোনো অসুবিধা হচ্ছে না। আমি একটু হাসি মুখ করে বললাম, চলুন আমার ঘরটা দেখিয়ে আনি। চলুন একটু ঘুরে আসি। ভানু বলল। নীলরতনের ঘরে প্রবেশ করতেই আমার চোখ টেবিলের উপর পড়ল। কিছু বই সাজানো আছে। আমি ওগুলো দেখে জিজ্ঞাসা করলাম, আপনি কি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন? হ্যাঁ, বাংলা নিয়ে গ্র্যাজুয়েশন করেছি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে। চাকরির চেষ্টা করছিলাম, হয়নি কোথাও। শেষে সনাতন বাবুর কাছে এসে অ্যাকাউন্টেন্টের কাজ পেলাম, যেটুকু মাইনে দিতেন চলে যেত। আচ্ছা, সনাতন বাবুর মেজ ছিলেন নাম কি? মহাদেব। গ্রামের আর 5 লোক ভয় পায় তার সাথে কথা বলতে। ওনার হিস্ট্রি খুব একটা ভালো নয়। এই তো মাসখানেক আগে সনাতনবাবুর এক বন্ধুর নাতনির সাথে প্রেম লীলায় জড়িয়ে পড়ে। পরে শোনা যায় মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। তারপর মেয়েটির বাবা সনাতনবাবুর কাছে তার ছেলের সাথে বিয়ে দেওয়ার প্রস্তাব জানান, কিন্তু তাতে কি মহাদেব দাদাবাবু বিয়ে করতে রাজি নন। নেহাত এক শিক্ষিত ভদ্রলোক ওই মেয়েটিকে বিয়ে করতে রাজি হয়েছিল বলে ঘটনাটি জল বেশি দূর গড়ায়নি। তবে দুই বন্ধুর মধ্যেকার সম্পর্কে একটা চিট ধরেছিল। এ তো সাংঘাতিক ব্যাপার। আমি একটু বিচলিত হয়ে বললাম, এছাড়া আর কিছু বিবাহিত মহিলা আছে, তাদের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। সুধাংশুবাবুর তেলের মিলের অ্যাকাউন্টেন্ট কি আপনি সামলান? ভানু জিজ্ঞাসা করলো। হ্যাঁ, আমি সামলাই। আর মিলের দেখাশোনা পুরোটাই সুধাংশুবাবু নিজে করে। কিন্তু যেটা ভেতরের খবর পেলাম যে ওই মিল তিনি বেচে দিতে চাইছেন, আর ওই টাকায় কলকাতায় একটা রেস্টুরেন্টের সাথে বার খুলতে চাইছেন। ওই কি সব 3 স্টার 5 স্টার রেস্টুরেন্ট। কানাইলালের ঠিকানাটা একটু দিতে পারবেন? ওই তো এখানে আসার আগে যে বড় দিঘিটা পড়েছিল, ওখানে বাঁ দিকে যে রাস্তাটা চলে গেছে ওটা ধরে ঘোষপাড়া চলে যাবেন। সেখানে গিয়ে কানাইলালের বাড়ি বলবেন, যে কেউ দেখিয়ে দেবে। ও ঠিক আছে, আজ তাহলে উঠি। আর হ্যাঁ, আমার এই বন্ধুও কিন্তু বাংলা নিয়ে পড়েছে। তারপর আমরা নীলরতনের ঘর থেকে বেরিয়ে এলাম। তদন্তে সন্দেহজনক কোনো প্রমাণ এখনো পর্যন্ত পেলাম না। এদিকে ইন্সপেক্টর মোহনলাল এসে খবর নিচ্ছেন, ভানুবাবু, তদন্ত কদ্দূর? না, এখনো পর্যন্ত তেমন কিছু জানতে পারিনি। কেসটা খুব জটিল লাগছে। কথাটা শুনে কিছুটা স্বস্তি লাগছে যে পুলিশের তদন্ত ভানুকে টপকে যায়নি। ইন্সপেক্টর আলো বলতে লাগলো, বোঝা যাচ্ছে না কে খুন করেছে, তবে সবাইকে জোর করে যেটা বুঝতে পারছি, খুন সম্পত্তি ভাগাভাগি নিয়েই হয়েছে। কাল একবার থানায় যাব, একটু সাহায্য করতে হবে। আসুন, অসুবিধা নেই। খাওয়া দাওয়াটা ওখানেই সেরে নেবেন। মোহনবাবু হাসতে হাসতে বলতে লাগলেন, তাই হবে। পাশের গ্রামে যাচ্ছিলাম, একটা চুরি হয়েছে কাল রাতে, তাই ভাবলাম আপনার সাথে একটু দেখা করে যাই। আসি এখন। এরপর আমরা সুধাংশুবাবুর তেল মিলে ঘুরতে গেলাম। খুব বড় তেল মিল। এখান থেকে শহরে লরি লরি সর্ষের তেল যায়। সুধাংশুবাবুর সাথে দেখা হলো না, তবে সর্ষের তেল কিভাবে বের হয় সেটা আয়ত্ত করে নিলাম। সেখান থেকে আমরা কানাইলালের বাড়ির দিকে রওনা দিলাম। খুনের পিছনে কানাইলালের হাত আছে কি তার সাথে কথা বলে বোঝা গেল না তেমন। তারপর বাড়ি এসে ভিতরের দালানে
টাঙানো পূর্বপুরুষদের ছবিগুলো দেখতে থাকলাম। ভানু বলতে লাগলো, বাংলার ইতিহাস ঘাঁটলে মজুমদার পরিবারগুলোর ভূমিকা কম নেই। মজুমদার মানে জমিদার বংশ, তারাও রাজার মতো বাস করত। যদিও তাদের উপরে রাজা নবাবেরা থাকত। 1757 সালে পলাশী যুদ্ধের সময়টায় বাংলায় যা ধনসম্পদ ছিল তা পৃথিবীর কোথাও ছিল বলে মনে হয় না। ওই সময় নবাবেরা তাদের রাজস্ব আদায় এইসব জমিদারদের দিয়ে করিয়ে নিত। জমিদাররাও তা থেকে ভাগ পেতেন। তার উপর নবাবেরা খুশি হয়ে জমিদারের সোনা, রূপা, হিরে ইত্যাদি অলংকার দিতেন। এই সময় সুধাংশুবাবু আমাদের দেখতে পেয়ে বললেন, ভানুবাবু আসুন, একটু চা খেয়ে যান, ঘরে আসুন। আজ মিলে যাননি? ভানু প্রশ্ন করলো। না না, গিয়েছিলাম তো, ওইখান থেকেই এলাম। এখন ব্যাংকে যেতে হবে, একটু টাকা তোলার আছে, পাওনাদারদের দিতে হবে কাল। হঠাৎ ভানু টেবিলের উপর কিছু জিনিস হাতে নিয়ে দেখতে থাকলো। আমিও কিছুটা সামনে এগিয়ে গিয়ে দেখলাম ভানু দুটো ওষুধের শিশি নিয়ে কি যেন দেখছে ভালো করে। আমি সঙ্গে সঙ্গে সুধাংশু বাবুর দিকে সঙ্গে সঙ্গে চোখটা করলাম। চোখে চোখ পড়তেই তিনি চোখটা ঘুরিয়ে নিলেন, কিছুটা এমন ভাব করলেন যে তিনি কিছু দেখেননি। তারপরই দেখলাম ভানু একটা শিশি পকেটে পুরে নিল। এটা হয়তো সুধাংশুবাবুর চোখে পড়েনি। ভানু বলে উঠল, সনাতন বাবু কি খেতে দিতেন? বাবাকে দেখাশোনা বলতে শুধুমাত্র আমার স্ত্রী আর নীলরতন মাঝে মাঝে, বাকিদের ধারে কাছে দেখতাম না। সম্পত্তির ভাগাভাগির সময় সবাইকে পাওয়া যায়। চা খেয়ে ঘর থেকে বেরিয়ে এসে ভানু আমায় বলল, প্রদীপদা, তুমি ঘরে একটু বিশ্রাম নাও, আমি একটু আসছি। ভানু বেরিয়ে যাওয়ার পর আমি ঘরে প্রবেশ করব এমন সময় একটা হালকা চেঁচামেচি কানে এলো। ভালো করে একটু শুনলাম, বুঝলাম সুধাংশুবাবু তার স্ত্রীর উপর চটে গেছেন। আমি ঘরে বিশ্রাম নিচ্ছিলাম। ঘণ্টাখানেক পরে ভানু এলো। আমি ভানুকে জিজ্ঞাসা করলাম, কোথায় গিয়েছিলে? ওই একটা ওষুধের দোকানে। ওই যে ওষুধের শিশিটা পকেটে পুরলে, ওটার ব্যাপারে? হ্যাঁ, ঠিক ধরেছ। তা কি জানলে? ওটা একটা ড্রাগস, যা সর্দি কাশিতে ব্যবহার করা হয়। কিছু কিছু দেশে ওষুধটি নিষিদ্ধ। মেন ব্যাপার হলো, যাদের হাঁপানি আছে তাদের ওষুধটি দিলে খুবই ক্ষতিকর। তাদের হাঁপানিটাকে আরো বাড়িয়ে তোলে। আর সনাতন বাবুর হাঁপানির অসুখ আছে। তুমি কি করে বুঝলে হাঁপানি আছে? সনাতন বাবুর ড্রয়ারে একটা ইনহেলার ছিল। ভিকটিম ব্যাপারটা ভালোভাবে জানতো। এখনই সুধাংশু বাবুর উপর পুরো সন্দেহটা চাপিয়ে দেওয়া ঠিক হবে না। তবে খুনি এই বাড়ির একজন। রাতে খাওয়া দাওয়ার পর আমরা আবার আলোচনা করতে লাগলাম। ভানু ঘরের ভিতর পায়চারি করতে করতে বলতে লাগলো, তাহলে পুরো ঘটনাটা একবার রিভিশন মারা যাক। সনাতন বাবুর সম্পত্তি ভাগই ছিল 60% ও 40%। ছোট ছেলে সম্পত্তির কম ভাগ পেয়েছিল, তাই বাবার প্রতি তার একটা ক্রোধ ছিল। আর খুনটা হয়েছিল রবিবার রাতে। সেই দিন ছোট ছেলে ভবেশ মজুমদার বাড়ি ছিলেন, তাই খুনটি তিনিই করে থাকতে পারেন। আবার মেজ ছেলে মহাদেব বাবুও হতে পারেন অপরাধী, কারণ তিনি তার পূর্বপুরুষদের সম্পত্তি থেকে বঞ্চিত। তারপর আসা যাক বড় ছেলে সুধাংশু বাবুর কথায়। কলকাতায় রেস্টুরেন্ট খোলার তার খুব ইচ্ছে, কিন্তু তার জন্য প্রচুর টাকা দরকার, এবং সেটা পাওয়া যাবে তেলের মিলটা বিক্রি করে। কিন্তু তার বাবা বেঁচে থাকলে তা সম্ভব নয়, কারণ উইলে লেখা আছে যে তার মৃত্যুর পরেই সম্পত্তি ভাগ হবে। ভানুর বলা শেষ করার পর আমি বললাম, কিন্তু এই তিনজনের মধ্যে আসল খুনি কে কি করে বুঝবে? আমার তো সুধাংশু বাবুর উপর সন্দেহটা বেশি মনে হচ্ছে। সুধাংশু বাবুর স্ত্রী কাজল দেবী প্রতিদিন যে খাবার দিতেন সনাতন বাবুকে, তাতে ওই ড্রাগস ওষুধটি মিশিয়ে দিতেন, যাতে তার হাঁপানিটা যেন বেড়ে যায় ও খুব তাড়াতাড়ি যেন তার মৃত্যু হয়। কিন্তু তাতে তিনি দেখলেন যে আরও বেশ কিছুদিন সময় লাগবে, তাই তিনি সনাতন বাবুকে বালিশ দিয়ে মুখ টিপে শ্বাসরুদ্ধ করলেন। এইভাবে আলোচনা হতে হতে কখন যেন ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে বাগানের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলাম। ভবেশবাবুকে দেখলাম শার্ট প্যান্ট শু পরে বেরোচ্ছেন। ভানু তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, কোথাও বেরোচ্ছেন নাকি? হ্যাঁ, একবার অফিসে যেতে হবে। দুদিন যাওয়া হয়নি তো, তাই কিছু জরুরি কাজ আমার জন্য আটকে আছে। সেটা মিটিয়ে রাতেই ফিরে আসব।
আর আপনার তদন্ত কত দূর? কিছু জানা গেল খুনিকে? না, তা এখনো জানা যায়নি, তবে শীঘ্রই জানা যাবে। ও, আমি তাহলে এখন আসি। হ্যাঁ, আসুন। ঠিক তার পর মুহূর্তে মহাদেববাবু কিছু বিড়বিড় করে বলতে বলতে আমাদের পাশ দিয়ে বেরিয়ে গেল, এবং সেটা যে আমাদের নিয়ে বলছিল কিছুটা শোনা গেছিল। তারপর আমরাও একটু ঘুরতে ঘুরতে বেরিয়ে পড়লাম। একটা চায়ের দোকানে চা খেতে খেতে কিছুক্ষণ গল্প চলল। আমাদের কথাবার্তায় সনাতন বাবুর নাম কয়েকবার ওঠায় দোকানদার বলল, আপনারা সনাতন বাবুর আত্মীয়? আমি বললাম, আত্মীয়ই বলতে গেলে, যা কাজের দায়িত্ব দিয়েছেন তা যে কবে শেষ হবে। উনি খুব ভালো লোক ছিলেন, কিন্তু কি যে ঘটলো তাকে এইভাবে মরতে হবে ভাবা যায় না। ভানু একটু উদ্বিগ্ন হয়ে তাকে প্রশ্ন করল, আচ্ছা, মহাদেব বাবু কি জুয়া টুয়া খেলতেন? মনে হয় খেলতেন। আমার দোকানে মাঝে মাঝে চা খেতে আসেন, বন্ধুদের সাথে এ নিয়ে কথা হতো। তবে খুব নেশাখোর আর মেয়েদের সাথে নোংরামি করত। বিকেলে আমরা নীলরতনের ঘরে গেলাম একটু আড্ডা মারতে। টেবিলের উপর রাখা সাহিত্যের বইগুলি আমি ভানু দুজনেই হাতে নিয়ে দেখতে থাকলাম। নীলরতন মৃদুস্বরে বলল, ভানুবাবু, আমি দুদিনের জন্য বাড়ি যাব, যদি আপনার অনুমতি পাই। হ্যাঁ, তা যেতে পারেন। কিছু বিশেষ কারণ আছে কি? বাবুর শরীরটা খুব খারাপ, চিঠি এসেছে। হ্যাঁ, ঘুরে আসুন, কোনো অসুবিধা নেই। এমনিতে অনেকদিন যাওয়া হয়নি, শেষ গিয়েছিলাম 1 বছর হয়ে যাবে। কবে যাবেন? কাল সকালে ওই 8টা ওই রকম টাইমে একটা ট্রেন আছে। প্রদীপদা, বই পড়ে দেখবে, চলো উঠি এখন। থানায় যেতে হবে আমায় একবার। চলো নীলরতনবাবু, উঠি, কাল সাবধানে যাবেন। রাতে খাওয়া দাওয়া সেরে আমরা বিশ্রাম নিচ্ছিলাম, আর তদন্তের যে ঘটনাগুলো উঠে আসছে তা নিয়ে আলোচনা শুরু করলাম। তারপর বাইরে একটা ট্যাক্সির শব্দ হলো। আমি জানালা দিয়ে দেখলাম ভবেশবাবু। ঘড়িতে দেখলাম 10টা। আমি ভানুকে বললাম, তুমি তোমার ভাবনা চিন্তা চালিয়ে যাও, আমি লাইট অফ করে ঘুমালাম। মাঝরাতে ঘুম ভেঙে গেল। তখন উঠে অবাক হয়ে দেখি ভানু এখনও বিছানার ধারে বালিশে হেলান দিয়ে যেন ভেবে যাচ্ছে। আলোটা জেলে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 1:45। আমাকে উঠে পড়তে দেখে ভানু আমাকে একটা ছোট্ট কাগজ ধরিয়ে দিয়ে বলল, প্রদীপদা, এই লেখাগুলোর মানে কি? লেখাগুলো আর কোথায় যেন দেখলাম। আমি লেখাটা পড়তে থাকলাম। রাজরানীর সেই উজ্জ্বল তারাগুলো সইত আছে তারার নিচে। আমি বিচলিত হয়ে বললাম, এই লেখাটা তো বাড়ির বাইরের দরজার কাছে দেয়ালে মার্বেলে লেখা আছে। ভানু সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে আমার থেকে কাগজটা নিয়ে দেখতে দেখতে জোর গলায় বলে উঠল, সে কি? আমার তো খুব দেরি হয়ে গেছে। রতনের রতন আমিও চিনি। কাগজটা তুমি কোথায় পেলে? নীল রতনের বইয়ে। প্রদীপদা, তাড়াতাড়ি নিচে চলো, সত্য উদ্ঘাটনের সময় এসে গেছে। মানে টানে পড়ে। আমরা দুজনে হরিণের মতো লাফাতে লাফাতে ওই লেখাগুলোর কাছে গেলাম। প্রদীপদা, তোমার বাংলা সাহিত্যের জ্ঞান থেকে এই লেখাগুলো মানে উদ্ধার করো। আগে ওই উপরের লেখাটা কি বলছে বলো। আমি পড়তে থাকলাম, তিনি বীর, তিনি শিক্ষক, তিনিই অর্জুনের রথের সারথি, তিনিই বাসুদেব, তিনিই বিষ্ণুর সবচেয়ে শক্তিশালী অবতার। এর মানেটা কি? তিনিই বাসুদেব, অর্জুনের সারথি, বিষ্ণুর অবতার। এটা তো কৃষ্ণকে বোঝাচ্ছে। আচ্ছা, পরেরগুলো পড়ো। এই বিশ্বে মায়ের কোলের পর সবচেয়ে পবিত্র স্থান মন্দিরের দুয়ার। এটাই কিছু মন্দির বলতে চাইছে? আগেরটা যদি কৃষ্ণ হয় তাহলে এখানে বলতে চাইছে মন্দিরের দুয়ার মানে কৃষ্ণ মন্দিরের দালান। গুড, নেক্সট। আমি নিচের লাইনটা এবার পড়তে থাকলাম। রাজরানীর সেই উজ্জ্বল তারাগুলো সইত আছে তারার নিচেই। রাজরানীর উজ্জ্বল তারা কি হতে পারে? আমার মনে হয় কোনো গুপ্তধনের কথা বলছে। কাল আমার এই গুপ্তধনের কথাটা মাথায় এসেছিল। তাহলে উজ্জ্বল তারা বলতে হিরে হবে। রাজা রানীদের হিরেগুলো ওই মন্দিরের দালানে লুকানো আছে। তারার নিচে মানে কোনো তারা মানে স্টার চিহ্ন বা নকশা আছে তার নিচে। তাহলে প্রদীপদা, কি তৈরি হলো? কৃষ্ণের মন্দিরের দালানে স্টার নকশার নিচে হিরে আছে। প্রদীপদা, কৃষ্ণ মন্দিরে চলো।
আমরা দুজনে তৎক্ষণাৎ দৌড়ে কৃষ্ণ মন্দিরে গেলাম। সেখানে গিয়ে দালানের দৃশ্য দেখে অবাক। আমি হতাশ হয়ে বসে পড়লাম দালানে। দালানের মার্বেলগুলো ভেঙে সেখানের ইঁটগুলো তুলে খনন করা অবস্থার এক ভয়ানক দৃশ্য। আমি বললাম, ভানু, দেরি হয়ে গেল। ভানু সেখান থেকে একটা বাক্স হাতে আমায় বলল, দেরি হলেও অপরাধীকে আমি ছাড়বো না, এসো আমার সাথে। আমরা এবার দৌড়ে নীলরতনের ঘরে গেলাম। সেখানেও অবাক দৃশ্য। নীলরতন নেই, ঘর অগোছালো অবস্থায় পড়ে আছে। টেবিলের উপর ও আলমারি খোলা অবস্থায় পড়ে, কোনো কাগজপত্রও নেই, শুধুমাত্র জামা কাপড় পরে আছে। এই দুদিন ধরে যে ইনভেস্টিগেশনকে শুধুমাত্র সম্পত্তির লোভে ছোটোখাটো একটা খুন ভাবছিলাম, সেটা এখন আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি নীলরতনের বিছানায় বসতে যাচ্ছি, সেই সময় ভানু জোর কণ্ঠে বলে উঠল, এখন বসার সময় নয়, তাড়াতাড়ি উপরে চলো, ইন্সপেক্টর মোহনলালকে টেলিফোন করতে হবে। উপরে উঠে ভানু আমাকে বলল, প্রদীপদা, তুমি আমার ব্যাগ খুলে ট্রেনের টাইম টেবিলটা বার করে বর্ধমান যাওয়ার ট্রেন কটায় দেখো। বর্ধমান না নদিয়া? বর্ধমান। ওদিকে ভানু মোহনলালকে টেলিফোন লাগাতে থাকল। ফোন না তোলায় ভানু একটা হতাশায় চিৎকার করে পাশের আলমারিতে একটা জোরে লাথি মারে। ভানু আবার ট্রাই করতে থাকলো। এবারে ফোন তোলায় ভানু বলতে শুরু করলো, হ্যাঁ মোহনলাল বাবু, আমি প্রাইভেট ডিটেকটিভ ভানু বলছি। যা বলছি ভালো করে শুনবেন, কোনো কোয়েশ্চেন করবেন না। আপনি এখনই কয়েকজন কনস্টেবলকে নিয়ে স্টেশনে চলে যান। নীলরতন যেন আপনার হাত থেকে বেরিয়ে না পারে। হ্যাঁ, 1 মিনিট হোল্ড করুন। ভানু ফোনটা হাত চাপা দিয়ে আমায় জিজ্ঞাসা করলো, কটায় ট্রেন প্রদীপদা? 2:45। ভানু ফোনে বলতে থাকলো, হ্যাঁ, 2:45-এ বর্ধমানের ট্রেন আছে। ওই ট্রেনে নীলরতন বাবু পালাচ্ছে। ওনাকে ধরুন গিয়ে। হাতে একটা সুটকেস থাকবে, আর চেহারা লুকানোর জন্য গায়ে চাদর ঢাকা দিতে পারে। কোনোভাবেই যেন পালিয়ে না যেতে পারে। আমিও যাচ্ছি, কিন্তু মনে করে 1 মিনিটও সময় নষ্ট করা যাবে না। আমি রাখছি। আমি নম্র গলায় জিজ্ঞাসা করলাম, কিন্তু নীলরতনের বাড়ি তো নদিয়ায়, তাহলে বর্ধমানের ট্রেন কেন? ওসব পরে বলবো, এখন চলো। আমরা দুজনে এবার মহাদেব বাবুর ঘরের দরজার কাছে গিয়ে দরজা নক করতে থাকলাম। মহাদেব বাবু দরজা খুলে আমাদের দেখে প্রশ্ন করলো, এত রাতে কি ব্যাপার? মহাদেব বাবু, আপনার একটু সাহায্য চাই। আপনার মোটর সাইকেলটা দিতে হবে। স্টেশনে যেতে হবে এক্ষুনি, আপনার বাবার খুনিকে ধরার জন্য। মানে টানে আপনাকে পরে শোনাবো, এখন সময় নেই একদম। আচ্ছা ঠিক আছে, নিয়ে যান। দাঁড়ান, চাবিটা আনি। ভানু চাবি নিয়ে এক মুহূর্ত দেরি না করে নিচে নেমে গেল আমাকে নিয়ে। ভানুকে কোনোদিনও এত জোরে গাড়ি চালাতে দেখিনি। খুব শক্ত করে গাড়ির পিছনটা ধরে রইলাম। ফাঁকা রাস্তা আর ঘন রাত, চারিদিক অন্ধকার। সে ঘটনা ঘটা দেবার মতো। স্টেশনে পৌঁছানোর পরই দেখি ট্রেন প্ল্যাটফর্মে ঢুকছে। ভানু দৌড়ে চারিদিক খুঁজতে থাকলো। আমি দূরে ইন্সপেক্টর মোহনলালকে দেখতে পেলাম। এদিকে ট্রেনের একটি কামরায় দৌড়ে উঠল ভানু। তারপর চাদর গায়ে দেওয়া একটা লোককে ধরল। তাদের মধ্যে একটু হাতাহাতি চলল। আমি চেঁচিয়ে মোহনলাল বাবুকে বললাম, মোহনলাল বাবু, ওই কামরাটায় যান। ট্রেনটি ছেড়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই ভানু চেন টেনে ট্রেনটিকে দাঁড় করায়। তারপর দেখি ভানু নীলরতনের গলা ধরে তাকে ট্রেন থেকে নামাচ্ছে। পুলিশ সঙ্গে সঙ্গে নীলরতনকে ধরল। এই দুদিন যার ঘরে গিয়ে একটু আড্ডা মারতাম, সেই যে অপরাধী, ভাবলে ভয় লাগছে। মোহনলাল বাবু বললেন, ভানু, ব্যাপারটা কি এবার পরিষ্কার করলে ভালো হয়। ভানু বলল, হ্যাঁ বলবো, কিন্তু 10 মিনিট আমায় বিশ্রাম দিন। একটা সিগারেট ধরাতে ধরাতে ভানু স্টেশনের একধারে বসার সিটে হেলান দিয়ে পা ছুড়িয়ে মাথাটাকে আকাশের দিকে করে বসলো, যেন মুক্ত বাতাসের অনুভব নিচ্ছে। 10 মিনিট পর ভানু উঠে এলো। ইতিমধ্যে বাড়ির বড়, মেজ, ছোট ও কাজল দেবী সবাই এসে উপস্থিত। মোহনলাল বাবু বললেন, ভানুবাবু এবার বলুন। ভানু বলতে থাকলো, সবাই উপস্থিত আছে, তাহলে শুরু করা যাক। সনাতন বাবুর বাইরের শত্রু বলতে একজন, তিনি কানাইলাল। কিন্তু কানাইলাল এটা জানতো যে সে যদি খুনটা করে তাহলে সন্দেহটা তার উপরই প্রথমে আসবে। তাই তিনি এই রকম পাগলামি করতে যাবেন না। তার উপর আমি থানায় গিয়ে কানাইলালের জেলে আচার আচরণ সম্পর্কে খোঁজ নিয়ে জানতে পেরেছিলাম যে বর্তমানে তিনি নিজেকে পরিবর্তন করে নিয়েছে।
তার জন্য তাকে 2 মাস আগে রেহাই দিয়ে দেওয়া হয়েছিল। তাই কানাইলাল যে এই অপরাধ করেনি আমি কিছুটা নিশ্চিত ছিলাম। এবার আসা যাক মহাদেব বাবুর কাছে। সম্পত্তি থেকে বঞ্চিত এই ঘটনা তাকে বেদনাদায়ক করে তুলেছিল। বাবার প্রতি একটা ক্রোধ তার মনে সৃষ্টি করেছিল। কিন্তু যেই দিন খুনটা হয় সেই দিন মহাদেববাবু খুব নেশা করেছিলেন, এমনকি তাকে বাড়ি পৌঁছে দেয় তার 2 বন্ধু। এই ঘটনা জানতে পারলাম সেই বন্ধুর সাথে কথা বলে। তাই একজন অত্যধিক মদ্যপ কোনো ব্যক্তি যদি খুন করে সে কোনো না কোনো সবুত রেখে যাবে, কিন্তু খুনটা পুরো পরিকল্পনা মাফিক হয়েছিল, কোনো প্রমাণ রেখে যায়নি ঘরটিতে। এবার আসি কাজল দেবীর কাছে। কাজল দেবী, আপনি বলবেন না আমি বলবো? কাজল দেবী নম্র গলায় তোতলাতে তোতলাতে বললেন, আমি আমি কি করেছি? আমি কোনো খুন করিনি। আমি কিছু জানি না। আপনি খুন করেননি, কিন্তু খুন করবার চেষ্টা করেছিলেন, এবং সেটি সুধাংশুবাবুর সহায়তায়। সুধাংশুবাবু চাইছিলেন এদের মিলটা বিক্রি করে দিতে এবং সেই টাকায় কলকাতায় একটা রেস্টুরেন্ট খুলবেন, তার সাথে বার। কিন্তু সনাতনবাবু বেঁচে থাকলে ওই মিল তিনি বিক্রি করতে দেবেন না। তাই তিনি কাজল দেবীকে দিয়ে সনাতনবাবুর খাবার রোজ একটু একটু করে এক ধরনের ড্রাগস জাতীয় ওষুধ মেশাতে থাকেন। সনাতনবাবুর হাঁপানিটা বেড়ে যায় এবং শীঘ্রই তার মৃত্যু হয়। তাই আপনারা দুজনেও পরোক্ষভাবে দোষী। আপনাদের ব্যাপারটা মোহনলাল বাবুকে পরে বুঝে নিতে বলবো। মোহনলাল বাবু ব্যাকুল হয়ে বললেন, আহা ভানুবাবু, নীলরতনকে কেন আমরা ধরলাম? হ্যাঁ, মোহনলাল বাবুই। উনি সেই অপরাধী যিনি অপরাধ করে নিরুদ্দেশ হয়ে যাচ্ছিলেন। আর 5 মিনিট আমার দেরি হয়ে গেলে বোধহয় নীলরতন বাবুকে আর কোনোদিনও আমি কিংবা আপনি ধরতে পারতাম না। তাই তো নীলরতন বাবু। মোহনলাল বাবু আবার বিরক্ত হয়ে বললেন, ভানুবাবু একটু খুলে বলুন। হ্যাঁ শুনুন, নীলরতন খুব শিক্ষিত, সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন। সনাতন বাবুর তার সুখ দুঃখের সাথী ছিলেন বলতে নীলরতন। তাকে তিনি খুব বিশ্বাস করতেন, তাকে তিনি তার সমস্ত কথাই বলতেন। তার মনে হয় সনাতনবাবু নীলরতনকে এ বিষয়ে কিছু বলেছিলেন, যে তার জমিদার পিতামহরা পূর্বপুরুষদের থেকে পাওয়া কয়েকটা হিরে তাকে দিয়ে গেছেন এবং তিনি সেগুলোর সঠিক উত্তরাধিকার না পাওয়ায় তিনি তাদের তার ছেলেদের দিতে চাইছিলেন না। তাই সেগুলো তিনি কোনো গোপন জায়গায় লুকিয়ে রাখেন। আর নীলরতনের এই হীরের প্রতি খুব লোভ হয়। তিনি পরিকল্পনা করতে থাকলেন যে এই হিরে কি করে পাওয়া যায়। তিনি দেখলেন যেহেতু এই হীরের কথা কেউ জানে না, তাহলে এই হিরে চুরি করে গা ঢাকা দেওয়া সহজ হবে। সনাতনবাবুর বাড়ির বাইরের দরজার কাছে দেওয়ালে যে লেখাগুলো আছে ওইগুলোই যে ওই হীরের সন্ধান বলে দেবে, এটা হয়তো সনাতনবাবু নীলরতনকে বলেছিলেন। তাই তিনি ওই লেখাগুলোর মানে উদ্ধার করতে থাকলেন। যেহেতু তিনি সাহিত্য নিয়ে পড়েছেন তাই সেগুলো উদ্ধার করেও ফেললেন। কিন্তু সমস্যা হলো, যদি তিনি এই হিরে চুরি করেন এবং পালিয়েও যান, সনাতনবাবু তার বাড়ির ঠিকানা জানেন, তাই খুব সহজেই তিনি পুলিশের কাছে ধরা পড়ে যাবেন। তাই তিনি ঠিক করলেন যেভাবেই হোক তাকে মারতে হবে এবং তার বাড়ির ঠিকানা বা স্কুল কলেজের কাগজপত্র যেগুলো সনাতনবাবুর কাছে আছে সেগুলো সরিয়ে নিতে হবে। তিনি একদিন সেই কাজ করতে গেছিলেন, ভারী কিছু দিয়ে তাকে মারতে গেছিলেন, কিন্তু সনাতনবাবু উঠে পড়ায় তিনি তাকে আঘাত করতেও মারতে পারেননি। নীলরতন জানতেন যে সনাতনবাবুর হাঁপানির অসুখ আছে, তাই তিনি এবার ঠিক করলেন তাকে মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে মারবেন এবং এইবার তিনি তাতে সফল হলেন। আর খুনটা তিনি রবিবার করলেন, যাতে সন্দেহটা ভবেশবাবুকেও করা হয়, যেহেতু তিনি শনি রবি বাড়িতে থাকেন। খুনটা হবার 1-2 দিনের মধ্যে নীলরতন ওই হিরে নিয়ে পালিয়ে যাবেন বলে ঠিক করেছিলেন। কিন্তু এখানেও একটা সমস্যা হয়ে গেল। পরের দিন আমরা পুলিশের সাথে উপস্থিত হওয়াতে যখন তিনি জানতে পারলেন যে সনাতনবাবু আগে থাকতেই গোয়েন্দা নিয়োগ করে গেছেন এবং সমস্ত রকম জিজ্ঞাসাবাদ চলবে, তাই তিনি নিজের বাড়ির ঠিকানা তৈরি করলেন নদিয়ায়, গ্র্যাজুয়েশন কলকাতা ইউনিভার্সিটি থেকে। মোহনলাল বাবু বলে উঠলেন, হ্যাঁ, আমাকেও তো তার বাড়ি নদিয়ার কৃষ্ণনগর বলেছিলেন। ভানু আবার বলতে থাকেন, বিকালে নীলরতনের রুমে আড্ডা মারছিলাম এবং তার সমস্ত বইগুলো দেখছিলাম। তখন একটা বই দেখলাম পুরস্কার পাওয়া বই,
যেটা ক্লাস 12-এ বাংলায় লেটার পাওয়ার জন্য পেয়েছেন। এবং মজার ব্যাপার হলো সেটি পুরস্কৃত করেছেন বর্ধমানের গোপীনাথপুর দেশপ্রাণ উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক। তার মানে তার বাড়ি বর্ধমানে। তখন ভাবতে থাকলাম নীলরতন তার ঠিকানা লুকাবার কারণটা কি। তারপর আরও কিছু বই উল্টে পাল্টে দেখতে থাকলাম। একটা কাগজের টুকরো ওই বইয়ের ভিতর থেকে পেলাম। ওই কাগজে যা লেখা ছিল সেটা ওই বাইরের দেওয়ালের লেখা। আমি আজ সারা রাত জেগে ওই ঘটনাগুলো নাড়াচাড়া করতে লাগলাম। শেষে আমার বন্ধু প্রদীপদার সহযোগে ওই লেখাগুলো থেকে হীরের সন্ধান উদ্ধার করলাম। সেই ঠিকানাটা হলো আপনাদের কৃষ্ণ মন্দিরের দালানের নিচে। তারপর আমরা মন্দিরে গিয়ে দেখি সেখানে দালানের মার্বেল ভেঙে হীরে বার করে নেওয়া হয়েছে। এরপর নীলরতনের সাথে আমাদের স্টেশনে সাক্ষাৎকার। নীলরতন বাবু, এবার আপনি বলুন, আমি যা যা বললাম তা সব ঠিকঠাক তো, না কোনো কিছু বাদ চলে গেছে? ইন্সপেক্টর, আপনি সুটকেস থেকে হিরেগুলো বার করুন। মোহনলালবাবু সুটকেস খুলে বইগুলো বার করে একটা ছোট্ট কাপড়ে মোড়া থলি বার করলো। সেটা খুলতেই দেখা গেল 6টা হিরে ঝলঝল করছে। নীলরতন একটা তীব্র রাগ নিয়ে বলে উঠল, আপনি আমার দীর্ঘদিনের এই লালসা বাসনাকে নষ্ট করে দিলেন। আমি চাকরের চাকরি ছেড়ে দিয়ে সুখে জীবন কাটাতে চাইছিলাম, আপনি সব শেষ করে দিয়েছেন। আপনার সাথে বোঝাপড়া সেই দিন হবে যেদিন জেল থেকে ছাড়া পাবো। সময়ের অপেক্ষায় রইলাম ভানুবাবু। ভানু হাত দুটো জোড়ো করে হেসে বললেন, নমস্কার। আপনি এখন আসুন। মোহনলালবাবু বলল, ওকে নিয়ে যাও থানায়। ভানুবাবু, আপনার জবাব নেই। আপনি তো ছুঁচোয় ঢুকলেন আর ভালোই বেরোলেন। ভানু ওই হিরে 6টি হাতে নিয়ে সুধাংশুকে দিয়ে বললেন, এই নিন আপনার বাবার সম্পত্তি, এগুলো সমান ভাগে ভাগ করে নেবেন 3 ভাই। আর হ্যাঁ, আপনি আর আপনার স্ত্রীর অ্যাটেম্প টু মার্ডারের এই কেসটায় আপনাকে বাঁচিয়ে নিতে পারি যদি আপনার বাবার সম্পত্তি সমান 3 ভাগে ভাগ করে নেন, আর তেলের মিলটা যদি বিক্রি না করেন। সুধাংশুবাবু উত্তর দিল, হ্যাঁ ভানুবাবু, তাই হবে। মহাদেব বাবু, ধন্যবাদ আপনার মোটর সাইকেলটা দেওয়ার জন্য। আর আপনাকে কথা দিতে হবে আপনিও নিজেকে শুধরে নেবেন। চেষ্টা করব নিজেকে পরিবর্তন করার। এতদিন যা কিছু থেকে বঞ্চিত ছিলাম আপনি তা যোগ্য সম্মানে ফিরিয়ে দিলেন। আজ আমি খুব খুশি। ভবেশবাবু পাশ থেকে বলে উঠলেন, ভানুবাবু, কলকাতায় আমার অফিসে মাঝে মাঝে আসবেন। হ্যাঁ, নিশ্চয়ই। পরের দিন সকালে বাড়ির সবাইকে বিদায় জানিয়ে আমরা ট্যাক্সি ধরে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমি ভানুকে বললাম, আমার এই প্রথম গোয়েন্দা কাহিনীটা দারুণ হবে। কি নাম দেওয়া যায় বলো তো? সে আমার থেকে তুমিই ভালো জানবে। মজুমদার বাড়ির হীরের খনি, না না, মন্দিরের দুয়ারে শয্যাশায়ী হিরে।